ঝগড়া করছে এখন গরুটার সাথে ঝগড়া করছে। কেন তুই ওর এলাকার মধ্যে ঢুকবি? হ্যাঁ, ও গোটা বাড়ির আশেপাশেও কিনে রেখেছে সব। ওরে বাপরে বাপরে বাপরে, লেজ নাড়ি নাড়ি ঝগড়া। একবার ওর সাথে ঝগড়া করলো, বেচারা ওইদিকে পালিয়ে গেল, আবার এদিকে দুটো ঘাস খেতে এসছে, আবার ও ঝগড়া করছে। বাপরে বাপরে বাপরে। আজকে সকাল সকাল ব্লগটা ঝগড়া করা দিয়ে স্টার্ট করলাম, কারণ এখন তো আর মানুষ নেই না ঝগড়া করার মতো, কার সাথে ঝগড়া করব বলো। তো ডোডো যেহেতু ঝগড়া করছে, ওই জন্য আমরা ওর ঝগড়াটা দেখেই আর কি নিজের থেকেই খুশি হয়ে যাচ্ছি। তো গরুগুলো হচ্ছে তোমার এই সাইডেও বাঁধে, ওই সাইডেও বাঁধে, কিন্তু ওর এলাকা মানে ওর একটা এলাকার ব্যাপার আছে, মানে ওর এলাকাতে ও অন্য কারোর এন্ট্রি সহ্য করতে পারে না, মানে ও ভীষণ হিংসুটে। ওই জন্য ডোডো মানে ডোডোর নাম তিথা দিয়ে দিয়েছে হিংসুটে পুরো। আমিও আর সহ্য করতে না পেরে ও চেঁচানি, দরজাটাকে বন্ধ করে দিলাম, দরজাটাকে বন্ধ করে দিলাম, এবার যা করবি কর। তো এবার দরজাটা বন্ধ করে দিয়েছি। তিথা এদিকে সকালে উঠে একটু গানের রিহার্সেল করছে। এরপর তো স্কুল খুলে গেলে তেমনভাবে খুব একটা বেশি টাইম হবে না ধরো গান করার। এবার ঝগড়া করার জুত হচ্ছে না, ভাবছে ওই দিক দিয়ে গেলে জানলা দিয়ে দেখতে পাবো না কোথা দিয়ে গেলে ওকে দেখতে পাবো, খুঁজে খুঁজে বেড়াচ্ছে। যখন থেকে আমি হচ্ছে দরজাটাকে বন্ধ করে দিয়েছি, পুরো একদম ঘরের মধ্যে ছটপট ছটপট করছে, ওকে দেখতে পাচ্ছে না বলে, মানে ঠিকঠাকভাবে ঝগড়া মানে করা হচ্ছে না। যাকে বলে পায়ে পা দিয়ে ঝগড়া করা, ওটা হচ্ছে তাই। আবার খুলে দিলাম, নেই কর ঝগড়া। 1 ঘন্টা ধরে ঝগড়া করে করে ক্লান্ত হয়ে গেছে। দেখো এখন এসে চুপ করে এখানে খানিকটা শুলো। আমি যেই ক্যামেরাটা অন করলাম, আবার জানলাতে দেখো উঠে চলে গেল, এই যে জানলাতে। এখন আবার জানলা থেকে দেখছে ওকে দেখা যাচ্ছে কিনা। আর ও বেচারা তো ঝগড়ার চোটে ওদিকে চলে গিয়েছে, ও আর সহ্য করতে পারছে না, মানে ওরও কান ঝালাপালা ধরে যাচ্ছে, ও ওদিকে চলে গেছে। আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে স্নান টান করে নিয়েছি, খুব একটা সকাল না, তবে বেশ সকালই। তো আজকে থেকে দিদাদের স্কুল খোলার কথা ছিল, কিন্তু স্কুল থেকে দেখলাম মেসেজ দিয়েছে আজ থেকে খুলবে না, মানে কাল থেকে স্কুলটা খুলবে। তো একদিন আবার পিছিয়ে গেল। তো আমার পক্ষে একটু ভালোই হলো, ওর অনেকগুলো প্রজেক্ট বাকি ছিল যেগুলো এখনও কমপ্লিট হয়নি। একটা দিন সময় পেলে ওর বাদবাকি যেসব প্রজেক্টগুলো বাকি আছে, যে কাজ 2-1টা আনকমপ্লিট আছে, সেগুলোকে ইনকমপ্লিটটাকে আমি বারবার আনকমপ্লিট বলে দিই। এটা হচ্ছে আমার একটা সমস্যা, মানে কিছু কিছু ওয়ার্ড আছে চলতি ভাষায় যেগুলোকে ভুল বলে বলে মানে ওটাই অভ্যস্ত হয়ে গেছি আর কি। তো স্নান টান করে এই যে মুখে একটুখানি ময়েশ্চারাইজার দিয়ে দিলাম। তারপরে আমি কিছুই আমার ঘরের কিছু খুঁজে পাই না, না চিরুনি খুঁজে পাই, না ক্রিম খুঁজে পাই, না সিঁদুর খুঁজে পাই। আমার চুলগুলোর অবস্থা দেখো কি বাজে হয়ে গেছে। এখন সত্যি কথা বলতে নিজের চুলগুলো দেখলে না নিজেরই খুব মায়া লাগে, কষ্ট হয়। মানে স্টেপ কাট দিয়ে দিয়ে যে কি বিচ্ছিরি করে ফেলেছি, মানে দুদিনের সৌন্দর্য খুঁজতে গিয়ে মানে চুলের পুরো একদম 23 মেরে ছেড়ে দিয়েছি। কিছু করার নেই, এখন যা আছে এটাকেই বড় করতে হবে। দুর্গাপুজোর সময় ভাবছি এবার একটু মানে কোনো কাট দেবো না চুলে, জাস্ট চুলটাকে একটু সমান করে নেব। আর সিঁদুর পরে নিলাম চুলটাকে খোপা করে। আর এদিকে দেখো তিধা হচ্ছে, ওই যে বললাম কিছু কিছু জিনিস বাকি আছে, তো কিছু ছোট ছোট করে সুন্দর করে ড্রয়িং, এগুলো হচ্ছে আমরা কোন কোন সময়ে কেমন কেমন ড্রেস পরি সেগুলো। এখানে তোমার এগুলো হোমওয়ার্কটা দেখাচ্ছি, এটা ইভিএসের হোমওয়ার্ক। এখানে পার্টস অফ বডি বলেছিল, সুন্দর করে ছবি এঁকে তারপরে হচ্ছে কোন কোন পার্টস বডি সেগুলো লিখেছে। এটা হচ্ছে সেন্স অর্গ্যানস, তার কাজ কি, কোনটা দিয়ে কী করি, চোখ দিয়ে। আর এখানে একটা ফ্যামিলি ট্রি, এগুলো সব তিধাই করেছে। আর এখানে হচ্ছে বলেছিল যে একটা স্কুলের পিকচার ড্রয়িং করতে, তো তিধা তো খুব ভালো ড্রয়িং করতে পারে না, ওই জন্য একটা নর্মাল ছবি ড্রয়িং করেছে। আর এখানে ওর স্কুল সম্বন্ধে 10টা লাইন লিখতে বলেছিল, যে স্কুলের সম্বন্ধে, সেটাই আর কি ও লিখেছে। আর এখানে হচ্ছে বলেছিল যে সামার, উইন্টার, তারপরে হচ্ছে মনসুন, কেমন টাইপের ড্রেস হয় আর কি, তো সেগুলোই আর কি আঁকছে। আর আমি এখানে দেখো আজকে হচ্ছে গপুকে পুজো করব। আর এই যে আমার টুলটাকে দেখছো, মানে যে টুলটার উপরে আমি পুজো করি, এটা হচ্ছে দিদিভাইয়ের টুল। তো দিদিভাই এটাতে পুজো করতো, কিন্তু দিদিভাইয়ের ঘরে এটা মানে পড়েই ছিল, তখন আমি তাকে রেখে গপুকে পুজো করতাম। আমার কোনো ঠাকুরের সিংহাসন নেই, কারণ আমি কোনো সিংহাসন কিনিনি ঠাকুরের জন্য। তো ও শ্বশুরবাড়িতে থাকতো, তো তোমরা দেখেছিলে আমাদের বাড়িতে মাটির একটা সিংহাসন মতো করা ছিল, ওখানে আমার গপু থাকতো। তারপরে বাপের বাড়িতে গেলে বাপের বাড়িতে ওখানে থাকতো, কিন্তু তারপরে ভাড়া বাড়িতে আসার পরে না সিংহাসন কেনা হয়নি। তারপরে মনে হলো যে বর বললো যে চলো ঠাকুর ঘরটা ঠিকঠাকভাবে হোক, নিজের বাড়িঘর হোক, তারপরে মনের মতো একটা মাপের সাপে দেখে নেওয়া যাবে। তো ওই করতে করতে আর নেওয়া হয়নি গাফিলতির জন্য। তো
তো টুলটা আজকে দিদিকে দিয়ে দেবো, কারণ দিদি হচ্ছে ঠাকুরটাকে আবার পাতবে। তো আমার যেহেতু প্রদীপ সব এর উপরেই দিয়া, তো আর দিদা ধরো ছোটো কোনো সময় একটু তেল ফেলেছে, প্রদীপটা একটু কাত হয়ে গেছে, তো একটু তেলে ভাব উপরে হয়তো হালকা পাতলা হয়েছে, ওই জন্য আমি ভালো করে সাবান দিয়ে ঘষে মানে এটাকে হচ্ছে মানে যেখানে সেখানে তো নেওয়া যাবে না, যেহেতু এটা পুজোর টুল, তো আঁশ জায়গাতে কিংবা কলপারে নিয়ে যেতে পারবো না, তো ওটাকে ভালো করে ধুয়ে রোদে শুকাতে দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে আমি আমার যে প্লাস্টিকের টুলটা ছিল না, এটা আমার মানে খুব একটা বেশি কাজে লাগে না, মানে এটা ব্যবহারই করি না, নতুন থেকে এনে 2-1 দিন যা ব্যবহার করা হয়েছিল, এটার উপরে খাটটা রেখে এখন আপাতত আমার গোপুসোনাকে এখানেই আমি রেখে দিচ্ছি। কারণ ওই যে আনলাটা দেখতে পেলে মানে যেটা আর কি তাক করা আছে, ওটাতে রাখতে পারতাম, কিন্তু ওটাতে রাখিনি কেন জানো তো, কারণ উল্টো দিকে মুখ করে ঠাকুর রাখতে হয় না, সবসময় উত্তর দিকে মুখ করে পুজো করতে হয়, আর না হলে পূর্ব দিকে মুখ করে পুজো করতে হয়। আর ওই তাকটা পুরোপুরি উল্টো, মানে তাকটা হচ্ছে তোমার পশ্চিম দিকে, মানে পশ্চিম দিকে মুখ করে আমাকে পুজো করতে হবে। তো আজকে দুপুরে রান্না করছি আলু পটলের তরকারি। আলু পটলের তরকারি বলতে প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো তিধা আবার মানা করলো যে মা শুধু আলু পটলের তরকারি খাবো, তো ও যেখানে মানা করলো তো আমি বললাম থাক, মাছটা ফ্রিজে আছে রেখে দিই। আর আলু পটলের মতো করেই আলুগুলো কেটেছি, তো তার জন্য আরও আর কি মাছটা করলাম না। আর ফ্রিজে উচ্ছেও ছিল কয়েকটা, তো উচ্ছেগুলো আলু দিয়ে ভাজলাম। আলু উচ্ছে ভাজলে তো তিধা খায় না, মানে তিধা খেতে ভালোবাসে না, ও খালি আলুগুলো বেছে বেছে খায়, আমি উচ্ছেটা খাই। আর তার সাথে তিধা তাকে একটু স্যালাড কেটে নিয়েছে, শসা আর হচ্ছে পেঁয়াজ, আর এই হচ্ছে আমার আলু পটলের ঝোল। মানে ডাল যেহেতু করিনি, একটু ঝোল ঝোল না করলে না আমি আবার শুকনো ভাত খেতে পারি না, একটু সমস্যা হয় আমার, মানে শুকনো ভাত মনে হয় যেন গিলতে পারি না, ভাজা টাজা দিয়ে খেতে পারি, কিন্তু একটু ঝোল নাহলে একটু ডালের দরকার হয়। তো ডাল তো সব রকম ডালও ভালোবাসি না, খুব একটা যে ভালোবাসি তাও না। তো যাই হোক, দুজন মিলে খেয়ে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে না আজকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, তারপরে ডাইরেক্ট চলে গেছিলাম রাতে। ওই যে তোমাদেরকে বললাম না যে তিধার স্কুলের অনেক কাজ বাকি আছে, তো দিদার স্কুলে যেহেতু অনেক কাজ বাকি আছে, মানে হাতে আর একটা দিনই টাইম আছে, মানে আর কালকের দিনটা টাইম আছে, তো আজকে সারা দিন ধরে ওর পুরো একদম মানে কাজ কমপ্লিট করছিলাম আর কি। আর এখানে দেখতে পাচ্ছ দিদিভাই চিকেন রান্না করে দিয়ে গেল, আমাদের খাওয়া হয়ে গেছে বলতে তিধার আর আমার রাতের খাওয়া হয়ে গেছে, আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। তো দিদিভাই চিকেন দিয়ে গেল, দিদা তো আবার না দেখলে চিকেন খায় না, আজকে আবার কি মন হলো বলছে মা খাবো, তা আমি বলছি চল তাহলে, ও যেখানে খাই না খাবো বলছে, ওকে একটু খাইয়ে দিই। তো ওকেও খাইয়ে দিচ্ছি, তারপরে আমিও একটু ওর সাথে সাথে খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে এখন অনেকটাই রাত হয়ে গেছে, পুরো একদম শুয়ে পড়বো, আবার সকালবেলায় উঠে দেখা হবে। আর বিকালের দিকে একটু তোমার মানে সবাই আমাদের বাড়িতে এসেছিলো তো ঘুরতে টুরতে, তার জন্য আর ভিডিও করা হয়নি। দেখবে গল্প করার লোক পেলে আর কিছু করতে ভালো লাগে না। তো চলো আবার সকালবেলায় ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং, এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে দেখো ডোডো সকাল সকাল স্নান করেছে আজকে, গোটা গাটা ভিজা, মানে এই মেন গেটটা খুলতে না খুলতে ও পুরো গ্যারেজ ঘরের কাছেই বসেছিল, মানে সকাল থেকে 5 বার টওয়েল মারা হয়ে গেছে, গেটের কাছে এসে ভুক ভুক করছিল। কি নিলি দেখি, শোকেসে কাজ বন্ধ কর, নাহলে তোর হেয়ারবিল নিয়ে যাবে, তখন কাঁদবি। ও খুব বদমাইশ হয়েছে, এখন সব নিয়ে ছিঁড়ে দিতে শিখেছে। তো যেই আমি এই মেন গেটটা খুলেছি, দেখাই দাঁড়াও তোমাদেরকে, এই গেটটা খুলেছি, ও ছিল এইখানটায় বসে গ্যারেজের উপরে, যেই দেখেছে এই গেটটা খোলা সঙ্গে সঙ্গে একদম সঙ্গে চলে এসছে, আরে বাপরে, এক লাফে উপরে। সকাল সকাল স্নান করেছে, গাটা পুরো একদম ভিজা ছিল, খাটের উপর শুয়ে তিধাকে মানে ঝগড়া করে করে খাট থেকে নামালো। আর তিধা যদি একবার খাটে হাত দিচ্ছে কিছু করছে, তাহলে ও যদি খাটে উঠছে কিংবা খাটে হাত দিচ্ছে তাহলেই ঝগড়া করছে, ছাটপাট হয়ে শুয়ে আছে। একবার যা হাত দে তিধা, খাটের উপরে হাত দে, ও হাত দেবে উদ্দেশ্যে, ওর খাট না গো, তোমার খাট বাবু, বলো বাবা রে, ঢং দেখে মরে যায় ঢং। তিধা যেই ওখান থেকে বোতলটা দেখিয়েছে, ও ঝেড়ে ধর ভয়, মনে করছে যদি আমাকে, কোন বোতলটা দেখালি, ওই আবার চলে এসছে, ওই আবার চলে এসছে। ঘড়িতে বেজে গেছে 10:30, আর আমার স্নান করা হয়ে গেছে। আর তিধার হঠাৎ করে কিভাবে ঘাড়ে হয় না, ঘাড়ে ফিক লাগা মতো, ঘাড় ঘোরাতে পারে না, ওরকম হয়েছে, মানে হাতে ফোন থাকলে আর মুখে কোনো কথা নেই যে ঘাড়ে ব্যথা কি কিছু, কোনো কিছু না। সকাল থেকে সমস্ত বাসি কাজ ছেড়ে পুজো করে স্নান করে বাজার করে এনেছি, এই দেখো এক ব্যাগ বাজারটা এখনো ঢালা হয়নি। আর আজকে শান আসবে, চুপ কর বাবু চুপ কর,
আজকে হচ্ছে সানরা আসবে আমাদের বাড়িতে। আগের দিন বিকালবেলায় এসেছিল, কালকে বিকালবেলায় এসেছিল। তো শান খুব কাঁদছিল, 10 মিনিটের জন্য এসেছে, থাকবে, আর ওর মা চলে গেল। আর কাল থেকে যেহেতু দিদাদের স্কুল খুলবে, ওই জন্য আমি বললাম যে আসো আজকে আমাদের বাড়িতে থাকবা। তো দেখো 10:30 বেজে গেছে, ওকে বলেছি 9টা-10টার মধ্যে চলে আসবে, 10:30 বেজে গেছে, এখন ওর পাত্তা নেই। আর আজকে ভীষণ হাওয়া চলছে, দেখো একদম হু করে হাওয়া চলছে। ভলিনি স্প্রে দিয়ে দিলাম। আজকে মেঘলা আকাশ, যে বালিশটাকে রোদে দেবো সেটারও কোনো ইয়ে নেই, মানে এমন বেখাপ্পাভাবে শোবে না, শোয়ার দোষে ঘাড়ে লেগে গেছে। তো কয়েকদিন ধরে আমার মনটা ভীষণ খারাপ, আর তাতে আমি যেহেতু বাড়িতে একাই থাকি, তো হট করে আমি কেউ আসলে আমার বাড়িতে আমার সত্যি খুব ভালো লাগে। সেটা আমার শ্বশুরবাড়ি থেকেই হোক, বাপের বাড়ি থেকেই হোক, কিংবা কোনো বন্ধুবান্ধবই হোক। তো আজকে যেহেতু ও আসবে, আমার ভীষণ ভালো লাগছে যে না, একসাথে গল্প করবো, কথাটা বলবো, মনটা একটু ভালো থাকবে। তো এবার তোমাদেরকে বলি আমার মন খারাপের কারণটা কি। তোমাদের দাদাভাই আর কি কাশ্মীরে ডিউটির জন্য চলে গেছে। তো এটা তো চলো মানে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে তোমাদের দাদাভাইয়ের কাশ্মীরে যাওয়াটা আমি সত্যি আশ্চর্য মানে হয়ে গেছি একদম। কারণ কাশ্মীর তোমরা জানো খুব একটা খারাপ জায়গা। তোমাদের দাদাভাই যেখানে আছে সেটা হচ্ছে সব থেকে খারাপ জায়গা আর কি কাশ্মীরের। তো ওখানে কারণ দেখো যেখানেই ডিউটি পড়ুক যেতেই হবে, কিছু করার নেই। এবার বলি যে আমি কেন জানি না, আমার না জানার কারণটা হচ্ছে আমি যখন ষষ্ঠীতে গেছিলাম বাপের বাড়িতে, তখন তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার একটু মানে মনোমালিন্য হয়েছিল। তারপরে তোমাদের দাদাভাই আমাকে আর ফোন করেনি, আর আমিও আর রাগ করে ওকে ফোন করিনি। কোনো ঝামেলা অশান্তি হলে আমাদের মধ্যে, তোমাদের দাদাভাইয়ের একটা স্বভাব কী জানো তো, মানে আমি যখন দুজনের মধ্যে আর কি আমাদের ঝগড়াটা হয়, তখন যখন ওকে 100 বার ও ফোনটা কেটে দেয়, বারবার কেটে দেয় আমার সাথে কথা না বলে। আর আমি বারবার ওকে ফোন করি, তারপরে ও ফোনটা রিসিভ করে না, তখন আমার ভীষণ রাগ হয়ে যায়, আমি আর ফোন করি না। তারপরে কিন্তু ওই আমাকে ঘুরিয়ে ফোন করে, আমি কিন্তু ঘুরিয়ে ফোন করি না। কিন্তু এটা হচ্ছে আমাদের দুজনার আর কি সারা জীবনের রুটিন বলতে পারো। সংসার করতে গেলে ঠুকো টাকা ঝামেলা অশান্তি হয়, এটা নর্মাল, মানে একদমই নর্মাল ব্যাপার, এটা কোনো ব্যাপার না। তো তারপরে ও আর আমাকে ফোন করেনি, আমিও ব্যস্ততার মধ্যে ছিলাম, ফোন করেনি। তারপরে যখন আমি বাপের বাড়ি থেকে বাড়ি আসছি, তারপরে তোমাদের দাদাভাইকে আমি কন্টিনিউ ফোন করছি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের ফোনে ফোন যায় না। কারণ এবার আমি বলি, তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে এরকম, একদিন আমাকে ফোন করে বলল, জানো মনে হয় আমাদেরকে কাশ্মীর যেতে হতে পারে, এরকম বলেছিল যে যেতে হতে পারে। ও যে চলে যাবে আমি এটা সত্যি ভাবতে পারি না। আমি ভাবছি এরকম তো কত সময় বলে যে যাবে কি, হ্যাঁ না তা না, চলো দেরি আছে, হ্যাঁ এরকম আমি ভাবছিলাম আর কি। তো তারপরে চলো কোনো ব্যাপার ছিল না। এবার হঠাৎ করে এরকম যোগাযোগ বন্ধ, কারণ তোমাদের দাদা ওখানে ধরো এখানকার সিম না ওখানে কাজ করে না, ওখানে গিয়ে আবার নতুন সিম নিতে হয়। এবার যখন আমি ওকে কন্টিনিউ ফোনটা করছি, ফোনে পাচ্ছি না। তার আগে বলি তোমাদেরকে, খাবারে আজকে দেখতেই পাচ্ছ ভেন্ডি সর্ষে আলু পটল দিয়ে পনির দিয়ে সবজি করেছি, ডাল করেছি, আর হচ্ছে এখানে হচ্ছে তোমার ওই পটলের লতি দিয়ে বড়া ভাজা দিদিভাই দিয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এই শানের মা নিরামিষ খায়, তার জন্য নিরামিষই রান্নাবান্না হয়েছে। ফ্রিজে মাছ ছিল, তাও মাছ রান্না করিনি। তো এইবার কি হয়েছে, যখন আমি ওকে ফোনে পাচ্ছি না, আমার তো ভীষণ টেনশন হচ্ছে। আর সত্যি কথা বলতে যাই হোক, যখন ঝগড়া অশান্তি হয় তারপরে কিন্তু সবটাই ভুলে যায়। তো ভীষণ মানে খারাপ লাগছে, মন খারাপ লাগছে। তারপরে তো আমি জানলাম যে আরও যারা আছে ওখানে, তার মধ্যে একটা দিদিভাইকে ফোন করে জানতে পারলাম যে ওদেরকে নাকি কাশ্মীরে পাঠিয়ে দিয়েছে। তখন আমার ভীষণ খারাপ লাগছে, মনে হচ্ছে আমাকে তো একবারও বললো না। তারপরে তোমাদের দাদাভাই নতুন একটা সিম নিয়ে আমাকে ফোন করেছে, বলেছে। আর তিধার দেখো ঘাড়ে ব্যথাটা ভীষণ বেড়েছে বলে শানের মারা সন্ধে হয়ে গেছে, ডক্টর আমি আবার এই দিক দিয়ে আসলাম, ওদেরকেও এগিয়ে দেওয়া হবে। আর ডাক্তার দেখে একটু ওষুধ নিয়ে নিলাম। তো ওষুধ নিয়ে ওরা টোটোতে করে চলে যাবে, আমরাও এদিকে বাড়ি চলে যাব আমাদের দিকে। তো এইবার মেনলি ব্যাপারটা কি হয় বলো তো, যেতে তো হবেই, কিছু করার নেই। কিন্তু কি বলো তো, একটু মন খারাপ করে জানো তো। খারাপ জায়গাতে থাকলে যদি ফোন না করে, নেটওয়ার্ক না পাই, ভীষণ টেনশন হয়, ভীষণ মন খারাপ লাগে। তো কিছু করার নেই, ওরা চলে গেল, আমিও বাড়ি চলে আসলাম। যেখানে পোস্টিং হবে সেখানে যেতেই হবে। মনের মধ্যে একটা টেনশন সবসময়তেই কাজ করবে যতদিন ও এখন ওখানে থাকবে, কারণ জায়গাটাও ভীষণ খারাপ, লোকেশনটাও খুব একটা যে ভালো তা না। তো তিধার যে মানে কাজগুলো দিয়েছিল আর কি, তার মধ্যে এখানে একটা ফ্লাওয়ার ভাস এঁকেছে, দেখো এঁকেছে না মানে বানিয়েছে আর কি। তো প্লাস্টিকের বোতল আর ওই ফেলে দেওয়া প্লাস্টিকগুলো দিয়ে, আর এখানে বলেছিল একটা গ্রিটিংস কার্ড বানাতে, ম্যামের সম্বন্ধে ভিতরে 2-1 লাইন লিখতে।
সেটাই ত্রিধা এখন লিখছে। আর এখানে বলেছিল তোমার একটা বই টেবিলের উপর রাখতে হয় না, বইয়ের ব্যাগটা নিচে রাখতে হয়, তো নিচে সানের উপর রাখে, তো তার জন্য বলেছিল একটা কিছু একটা বানাবে তার উপরে রাখবে। ত্রিধা নামটা লিখে এইটা বানিয়ে দিয়েছি, এটাকে ফোল্ড করে ব্যাগের মধ্যে ভরে নিতে পারবে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই।